নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে বিকাল ঠিক 5টায় আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালিতে আজ কি থাকছে? আজ থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 22শে জানুয়ারির খবর। 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে, রাম মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। বারবার যখন বিরোধীরা এই অভিযোগ করছেন, তখন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী দাবি করছেন রাম নিয়ে রাজনীতি হচ্ছে, রাম রাজনীতিতে বিস্ফোরক। দেবশ্রী বিস্ফোরক মন্তব্য করছেন, বলছেন হ্যাঁ রাম নিয়েই রাজনীতি করব। নতুন বিতর্ক রাম মন্দির উদ্বোধনের আগে দেবশ্রী চৌধুরীর মন্তব্যে বললেন রাম নিয়েই রাজনীতি করব। রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ, সেটা সদর্থক রাজনীতি। আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব? রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব? আর তার এই মন্তব্যে প্রতিক্রিয়া তৃণমূলের, প্রতিক্রিয়া সিপিআইএম এর তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন শুনুন। সত্যিকে দীর্ঘদিন চেপে রাখা যায় না, এটা আরেকবার প্রমাণ হলো। এই পরম পূজনীয় ঠাকুর শ্রী রামচন্দ্রকে, যাকে আমরা মনের মণিকোঠায় শ্রদ্ধার সাথে স্মরণে রাখি, তাকে রাস্তায় নামিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে বিজেপি ব্যবহার করে। আজকে দেবশ্রী চৌধুরীর কথার মধ্যে দিয়ে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, কিন্তু তাদের আচরণটা হচ্ছে রাবণের মতো। ভারতবর্ষের অন্যতম 4 জন শঙ্করাচার্যরা প্রত্যন্ত তাদের কাজের বিরোধিতা করে বলেছে যে এই সংকীর্ণ রাজনীতি থেকে রাজনৈতিক নেতাদের ঊর্ধ্বে থাকা উচিত। সুজন চক্রবর্তী, বাম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন দেবশ্রী চৌধুরীর এই মন্তব্য প্রসঙ্গে। এটা খুব সর্বনেশে কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যা আমরা বলছিলাম সেইটা স্পষ্টত আবার ধরা পড়ে গেল যে রামকে পৌরাণিক চরিত্র, তাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনীতির ব্যবসা করা হচ্ছে রামের নামে, এবং এইটাই কার্যত বিজেপি সেই কথাটাই স্বীকার করে ফেললো। বিজেপির সাংসদ ছিলেন, 100 মন্ত্রীও ছিলেন, যে আমরা রামের নামে রাজনীতি করব, অন্য কারোর নামে করবো কেন? আরে রাজনীতিটা মানুষের জন্য করুক, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ, যেটা বলে ওরা সংবিধানের শপথ নিয়েছে। রাম নিয়ে রাজনীতি করার অভিযোগ করছেন পুরীর শঙ্করাচার্য। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना, हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। সেটা তার মত, তার ভারতবর্ষের ব্যক্তিগত মত দেওয়ার স্বাধীনতা আছে, যে যার মত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বাবরি মসজিদ তৈরি হয়েছিল তখনও তো রাজনীতি হয়েছিল, তখন গণতান্ত্রিক রাজনীতি ছিল না, তরোয়ালের রাজনীতি ছিল। তো রাজনীতি তো মানে আমাদের, আপনারা সবাই জানেন ইংরেজিতে সেই বিখ্যাত উক্তি, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। তো পলিটিক্স তো সবসময় ছিল, ভগবান শ্রীকৃষ্ণের যুগেও ছিল, বাবরের যুগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। পলিটিক্স ছাড়া তো মানুষের জীবন কেউ ভাবতেও পারে না। শঙ্করাচার্যরাও পলিটিক্সের মধ্যেই থাকেন। ভোটের দিকে নজর রেখে রাজনীতিতে রামচন্দ্রকে অপব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভগবানকে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন, কোন পুরোহিত, কোন সেবায়েতরা? তার বদলে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা করতে চান, তাও আবার অসমাপ্ত মন্দিরে, সেটা পুরীর শঙ্করাচার্যের বিশ্লেষণে সেটা সঠিক নয়, ধর্মীয় আচার নয়। তো নরেন্দ্র মোদী তো পুরীর শঙ্করাচার্যের থেকে বড় হিন্দু নন, তারা হিন্দুত্বকে নিয়ে রাজনীতির ব্যবসা করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। দেশ জুড়ে
উৎসবের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে জানুয়ারি কি ছুটি ঘোষণা করতে পারে কেন্দ্র? 22শে জানুয়ারি ছুটি সরকারি স্তরে, 22শে জানুয়ারি ছুটির প্রস্তুতি, অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দেশে সরকারি ছুটির সম্ভাবনা। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন জাতীয় স্তরে জাতীয় ছুটি ঘোষণা করা হবে কিনা। কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং গোয়া সহ বিভিন্ন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেই রাজ্যে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আগামী 22শে জানুয়ারি। এবং পাশাপাশি বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদনও করা হয়েছে যাতে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু জল্পনা তৈরি হয়েছে, যেহেতু বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশ, গোয়া সহ বিভিন্ন জায়গায় আগামী 22শে জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবং তুমি জানো যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দিনটি ড্রাই ডেও ঘোষণা করেছেন। সেই জায়গা থেকে যেহেতু বিজেপি শাসিত রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে যাতে জাতীয় ছুটি ঘোষণা করা হয় আগামী 22শে জানুয়ারি, সেই জায়গা থেকে দাঁড়িয়েই আগামী 22শে জানুয়ারি কি তাহলে জাতীয় ছুটি ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার, সেই বিষয়টা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে যে আগামী 22 তারিখ জাতীয় ছুটি ঘোষণা করা হতে পারে এই বিষয়টা নিয়ে। একটা বিষয় একটু ভেঙ্কটেশ্বর জানতে চাইবো, এই যে জাতীয় ছুটি সেদিন ঘোষণা করা হতে পারে, এটা কোন কোন সূত্র মারফত জানা যাচ্ছে? মানে আমি এটুকু বোঝার চেষ্টা করছি যে সরকারি স্তরে কি এরকম কোনো প্রস্তুতি তৈরি হয়েছে, জাতীয় ছুটি ঘোষণা হবে এরকম কোনো সিদ্ধান্তর জায়গা কি আদৌ তৈরি হয়েছে, নাকি পুরোটাই ভাষা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে? দেখো, বিভিন্ন সূত্র মারফত খবর আসছে, কেন্দ্রীয় সরকার সূত্রে খবর আসছে। তোমাকে বললাম যেহেতু বিজেপি শাসিত রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে সেখানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সমস্ত রাজ্যের পক্ষ থেকেই কিন্তু কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে। এবং যেহেতু বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের পক্ষ থেকে দরবার করা হয়েছে কেন্দ্রের কাছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলোচনার সম্ভাবনা বা জল্পনা তৈরি হয়েছে। যদি এখনো পর্যন্ত, এটা তোমাকে আগেই বললাম যে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন জাতীয় ছুটি হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সূত্র মারফত যেটা খবর আসছে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে আগামী 22শে জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হবে কিনা রাম মন্দির উদ্বোধনের দিন, তার উত্তর কিন্তু দেবে সময় উত্তর দেবে। এবং তার পাশাপাশি বিজেপি শাসিত 5টি রাজ্যে ইতিমধ্যেই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে, 5টি রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এবং বিজেপি যে রাজ্যগুলি বিজেপি শাসিত সেই রাজ্যগুলি ছুটি যেহেতু ঘোষণা করার কথা বলছে, সেই জায়গা থেকে একটা জায়গা তৈরি হচ্ছে যে হয়তো কেন্দ্র সরকার সেদিন সারা দেশেই ছুটি ঘোষণা করতে পারে। এই খবরের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর, রেশন দুর্নীতির তদন্তে ইডি আবার আজ ফের হানা দিয়েছে 4 জায়গা। কোথায় কোথায় কি পেল এখনো পর্যন্ত জানবো বিরতির পর, সঙ্গে থাকো। রেশন দুর্নীতির তদন্তে 6টি জায়গায় ইডি আধিকারিকরা আজ আবার ফের তল্লাশি চালাচ্ছেন। এই 6টি জায়গার মধ্যে থেকে একটি সল্টলেক সেক্টর 5-এ শঙ্কর আড্ডোর সিএ তার অফিস, সেই অফিসের সামনে থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আজ সকাল 11:30 থেকে তদন্তকারীরা সেখানে তল্লাশি চালিয়েছেন, মূলত কোন নথির সন্ধান করছেন তারা? তো দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি অভিযান, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি মূলত শঙ্কর আড্ডোকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রেই কিন্তু বেশ কিছু তথ্য পায় তারা। মূলত এই যে শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসাবাদ করে তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং, তারও নাম উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে সল্টলেক সেক্টর 5 এই যে অফিস, সেই অফিসে কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে ঠিক সকাল 11:30টায় তারা হানা দেয়। মূলত তথ্য যে পেয়েছিল, তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্ত নথি অর্থাৎ এভিডেন্স তারা জোগাড় করতে চাইছে, সেই কারণেই তার এই তল্লাশি অভিযান এই অফিসে। মূলত অরবিন্দ যে সিং, তার অফিসে যে সমস্ত কর্মী, মূলত চার্টার্ড অ্যাকাউন্টে তার অফিসের কর্মী, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে। তো শঙ্কর আড্ডোর যে সমস্ত বলা হচ্ছে 20,000 কোটি টাকা যে দুর্নীতির কথা বলা হচ্ছে, বিদেশে পাচারের তথ্য উঠে আসছে, তার
মধ্যে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই টাকাও পাচার করা হয়েছিল এমনও তথ্য উঠে এসেছিল। এবং আর কোন কোন কীভাবে অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, এই 10,000 কোটি টাকার কথা যে বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কীভাবে, এবং আর কোন কোন ব্যবসায় কীভাবে করা হয়েছিল। মূলত ফরেক্স যে সময় যে তার কোম্পানি, এই ফরেক্স একাধিক কোম্পানির মাধ্যমেই কিন্তু এই সাদা টাকা কালো টাকা যে সাদা করার গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলতো এমনও জানতে পেরেছে। একাধিক সেল কোম্পানির তথ্য উঠে এসেছে যে সেল কোম্পানি মারফতও কিন্তু এই কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছে, বিদেশে টাকা পাচার করা হয়েছে। এই সমস্ত যাবতীয় তথ্য যে পেয়েছে, সেই তথ্য কিন্তু এভিডেন্স কালেক্ট করার জন্য এই তল্লাশি অভিযান। মনে করা হচ্ছে তার যে চার্টার অ্যাকাউন্ট ছিলেন অরবিন্দ সিং, তিনি যেহেতু সমস্ত কিছু হিসাব রাখতেন, সমস্ত কিছু দেখভাল করেছেন, সমস্ত ডকুমেন্টস নথি তৈরি করেছিলেন, তার অফিসে কিন্তু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পারবে এমনটাই তারা মনে করেছে। সেই কারণে তার এই অফিসে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে কিভাবে কার কার অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠানো হয়েছিল এবং গোটা যে টাকা যে সাইফুন করার কথা বলা হচ্ছে, কালো টাকা কিভাবে সাদা করার প্রক্রিয়া হয়েছিল বা বিদেশে কিভাবে টাকা পাচার করা হয়েছিল, এই সমস্ত যাবতীয় তথ্য জানার জন্য ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানের দিকে আমাদের নজর থাকবে। অনুপ রয়েছেন ওখানে আমার প্রতিনিধি, সকাল 11:30 থেকে তল্লাশি অভিযান। এখনো আধিকারিকরা রয়েছেন শঙ্কর আড্ডোর সিএর অফিসে সেক্টর 5 এর পাশাপাশি চৌরঙ্গির ছবি আপনাদের দেখাই। এখানে শঙ্কর আড্ডোর অফিস, সেখানেও ইডি হানা এবং সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, সকাল থেকে ইডি আধিকারিকরা এখানে রয়েছেন, এই অফিসের মতো আরো একাধিক অফিস রয়েছে, সেই অফিসেও তারা তল্লাশি চালাচ্ছেন। কোন কোন নথি খুঁজছেন তারা? একদমই, বা মূলত এই এসআর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড এই যে অফিস, এখানে বেলা 11:30 নাগাদ ইডির আধিকারিকরা ভেতরে ঢুকেছেন এবং যেভাবে অনুপ বলছিল যে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া, মূলত ইডি আধিকারিকরা তিনটে বিষয় খতিয়ে দেখছেন। যে প্রথমত যে কালো টাকা সাদা করা বা প্রক্রিয়াটা কী ছিল এবং সেখানে বিদেশে পাচার করা হয়েছিল কিনা এই টাকা থেকে, আর যদি সেই বিদেশে পাচার করা হয়ে থাকে তাহলে কার অ্যাকাউন্টে কোথায় সেই টাকা পাঠানো হয়েছিল, কিভাবে পাঠানো হয়েছিল, এবং এখানেও যদি কালো টাকা সাদা করা হয়ে থাকে তাহলে কী পদ্ধতিতে এই ফিনান্স কোম্পানি কীভাবে সেই কালো টাকা সাদা করেছিল। যতদূর ইডি নিশ্চিত হয়েছে যে 20,000 কোটি টাকা এই স্ক্যামে রয়েছে, তার মধ্যে প্রায় 50% মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। কাজেই এই যে 50% যে টাকা, যেটা কালো টাকা সাদা হয়েছিল প্রায় 10,000 কোটি টাকা, সেটা কিভাবে হয়েছিল, সেই নথি, সেই পদ্ধতি, সেগুলো এখানকার যে গেজেট রয়েছে, এখানকার যারা কর্মচারী তারা কি বলছেন, এখানকার যে গেজেট রয়েছে সেই গেজেটে কি তথ্য রয়েছে, বা এখানে সিসিটিভি ফুটেজে কারা কারা আসতেন, কাদের মাধ্যমে এগুলো হয়েছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। কারণ এই যে ফিনান্স প্রাইভেট লিমিটেড, এর যে ডিরেক্টর রয়েছেন সেই ডিরেক্টর আর কেউ নয়, শঙ্কর আড্ডো যেমন তার স্ত্রী, অর্থাৎ এই দুজনার যে জয়েন্ট ডিরেক্টর, তার মাধ্যমে অর্থাৎ এই কোম্পানির মাধ্যমেই এখানে ফরেক্স অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ হতো, প্লাস এখানে এই ফিনান্স কোম্পানির মাধ্যমে আর কোনোভাবে এই কালো টাকা সাদা করা হয়েছে কিনা তারই তথ্য তালাশ করছেন এখন ইডির আধিকারিকরা। নজর থাকবে আমাদের, নজরে রাখো। আধিকারিকরা বেরোলে তোমার থেকে এই আপডেট নেবো। এরই পাশাপাশি একটু দেখাতে চাইবো আপনাদের কলিং স্ট্রিট তালতলায় শঙ্কর আড্ডোর অফিস, সেখানেও ইডি তদন্তকারীরা সকাল থেকেই রয়েছেন, অর্থাৎ একই সময়ে 6টি টিম বেরিয়ে 6টি জায়গায় চলে যায় এবং সেখানে তল্লাশি চালানো শুরু করে। ঠিক কলিং স্ট্রিটের ছবি দেখছেন কিছুক্ষণ আগে আপনারা দেখাচ্ছিলাম যে আরও একটি চৌরঙ্গির অফিস, সেই চৌরঙ্গির অফিসে শঙ্কর আড্ডোর সেই অফিসে, সেখানে তদন্তকারীরা তদন্ত করছেন। এখনও পর্যন্ত তারা নথির সন্ধানে রয়েছেন। কলিং স্ট্রিটের পাশাপাশি মার্কো স্ট্রিট, তালতলার মার্কো স্ট্রিট, সেখানেও তদন্তকারী অফিসাররা রয়েছেন এবং দেখছেন বাইরে সেখানে সিআরপিএফ রয়েছে এবং সিআরপির সঙ্গে তারা হেলমেট পরে রয়েছে, হাতে লাঠি এবং বলা যেতে পারে তৈরি হয়ে রয়েছে। সন্দেশখালীর ঘটনার পর থেকেই আমরা দেখছি যে বেশ তৈরি হয়েই রয়েছেন যারা জওয়ানরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর। শঙ্কর আড্ডোর অফিসের সেক্টর 5-এ চৌরঙ্গি, তালতলা এবং মার্কো স্ট্রিটের ছবি একই সঙ্গে দেখছেন। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইব শঙ্কর আড্ডোর ভাইয়ের অফিস, ভাইয়ের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চলছে। মেট্রো, যে মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাবে, যে মেট্রোর বেশ কিছু ভিজুয়াল ইতিমধ্যেই ভাইরাল হোয়াটসঅ্যাপে, সেই মেট্রোর জমি নিয়ে এবার জট। মেট্রো সম্প্রসারণ চেয়েছিলেন
মেট্রো সম্প্রসারণ চাওয়া হয়েছিল, তার জন্য যে জমি, সেই জমি নিয়ে জট। আসলে দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য জমি চেয়ে রেল আবেদন করেছিল। কেন সম্প্রসারণ দরকার সেখানে, এবং এই জমি পাওয়া যাবে কি? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করতো। পরবর্তী সময় আমরা দেখি যে দুদিকেই মেট্রো বাড়ে। এখন দমদম থেকে দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ পর্যন্ত মেট্রো যাতায়াত করছে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অসুবিধা হচ্ছে, মেট্রো স্টেশন যেখানে রয়েছে সেখানে জমির অপ্রতুলতার কারণে সেখানে সিজার ক্রসিং, রেলের ভাষায় সেটি বানাতে পারা যায়নি। সিজার ক্রসিং হচ্ছে যেখান থেকে লাইন পরিবর্তন করতে পারা যায়। যেহেতু দক্ষিণেশ্বর প্রান্তিক স্টেশন, সেখানে গিয়ে ডাউন প্ল্যাটফর্মে যাত্রী নামানোর পর ট্রেনটিকে ফের বরানগরের দিকে আসতে হয়, মুখ ঘুরিয়ে আপ লাইনে গিয়ে আপ প্ল্যাটফর্মে যেতে হয়, যাত্রী নিয়ে যেতে হয় হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে, অর্থাৎ টালিগঞ্জ বা কবি সুভাষের দিকে সে যাত্রা করে। এই জমি না থাকার কারণে যেভাবে দক্ষিণেশ্বরে নামানোর পর ফের বরানগরে আসা, আবার বরানগর থেকে দক্ষিণেশ্বর গিয়ে যাত্রী নিয়ে আসা, এই কারণে হচ্ছে 10 থেকে 12 মিনিট সময় নষ্ট হয়। তাই মেট্রো কর্তৃপক্ষ চাইছিলেন যে দক্ষিণেশ্বর স্টেশন সম্প্রসারণ করে সেখানে সিজার ক্রসিং করতে। তার জন্য 90 মিটার জায়গা প্রয়োজন। যদিও কেএমডি এর তরফ থেকে বলা হচ্ছে যে 90 মিটার জায়গা দিলে স্কাইওয়াকের একটা অংশ ভেঙে ফেলতে হবে, যেটা কোনোভাবেই করা সম্ভব নয়। ফলে জমি সম্প্রসারণের জন্য দিতে পারা যাচ্ছে না। কিন্তু যদিও মেট্রো কর্তৃপক্ষ গোটা বিষয়টা নিয়ে হাল ছাড়তে নারাজ, তারা ফের নতুন করে চিঠি দিচ্ছে এবং সেখানে তারা উল্লেখ করছে যে 50 থেকে 60 মিটার অন্তত জায়গা তাদেরকে দেওয়া হোক। সাধারণ যাত্রীদের জন্যই, যাত্রীদের সুবিধার জন্য, মেট্রোতে আরো গতি আনার জন্যই তারা মেট্রো সম্প্রসারণ করতে পারবেন এবং সেখানে তারা সিজার ক্রসিং বানাবেন। তার ফলে এই সময়টা অত্যন্ত অনেক কমে যাবে। যদিও নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি, তবে মেট্রো আশা করছে যে গোটা বিষয়টা নিয়ে কেএমডি এর সঙ্গে তারা যদি পরিদর্শন করে জমি চিহ্নিত করে ফেলতে পারে জায়গা, তাহলে হয়তো আগামী দিনে দক্ষিণেশ্বর থেকে মেট্রোর গতি অনেকটাই বাড়বে টালিগঞ্জ কবি সুভাষের উদ্দেশ্যে। আচ্ছা, কলকাতা মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র কি বলছেন? রাজ্য সরকারের জমির ওপরেই রেল পরিষেবা ব্যবস্থা থাকে, কনস্ট্রাকশন অর্গানাইজেশন আছে, তারা নভেম্বর মাসে একটা চিঠি দেন সিইও কেএমডিএ কে 50 মিটার থেকে 60 মিটার মতো একটা জমি লাগবে এই ট্রেন মেট্রো রেলওয়ে ঘোরানোর জন্য। সব রকম অল্টারনেটিভ আমরা খোলা রাখছি, যে যেমন করে হোক একটা পরিষেবা যদি আর একটু ভালো করা যায় তাহলে তো সব মানুষের উপকার হয়। আমরা চেষ্টা করছি আরও অল্টারনেটিভস খুঁজে বার করতে, যেখান দিয়ে হোক আমরা যদি একটু পারি, একটু জায়গাও যদি পাওয়া যায় তাহলে এটা করা যেতে পারে। আমাদের যারা কনস্ট্রাকশন অথরিটিস আছেন, আরভিএনএল, তারা দে আর ইন টাচ, রেগুলার টাচ, কথাবার্তা হচ্ছে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এই যে স্কাইওয়াক বানানো হয়েছে, যারা দক্ষিণেশ্বরে যান তারা জানেন যে এই স্কাইওয়াকের সৌন্দর্য অনেকটাই বেড়েছে। স্কাইওয়াক দিয়ে যেতে গেলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, দূর থেকে মন্দিরে আলো জ্বলছে, দেখতে ভালো লাগে। সেই স্কাইওয়াকের একটা অংশ তো ভাঙা পড়বে যদি মেট্রো সম্প্রসারণের জন্য যে জমি চেয়েছে মেট্রোকে যদি সম্প্রসারণের সুযোগ দেওয়া হয়। মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী ফিরহাদ হাকিমও সেই একই কথা বলেছিলেন 13 তারিখে। শুনুন। মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি, তারপর আমরা এত টাকা খরচা করে স্কাইওয়াক করেছি, এবার বলছে স্কাইওয়াক ভেঙে দাও। মেট্রোর সাথে বসেই তো প্ল্যানটা আমরা করেছি। তুগলুকি কারবার হচ্ছে নাকি মোদী সরকারের? আমি রাস্তা বন্ধ করে পুরো কনজেস্টেড করে দেবো এটা দক্ষিণেশ্বর ঢোকার রাস্তাটাকে? ওরা যে প্ল্যান দিয়েছে তাতে দক্ষিণেশ্বর রাস্তায় ঢোকা যাবে না। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুডের ছবি এক এক করে আপনাদের দেখা। হ্যাঁ, শুরুটা অবশ্যই গঙ্গাসাগর থেকে করতে হবে, তার কারণ গঙ্গাসাগর মকর পূর্ণ স্নান, সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নানে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ এসেছেন, বিহার, উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে এসেছেন। এই রাজ্যের মন্ত্রীদেরও অনেকে, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু পূর্ণ তিথিতে পূর্ণ স্নান করলেন। ঠান্ডা তো থাকবেই, মকর সংক্রান্তিতে ঠান্ডা থাকবে না তো কোন সময় ঠান্ডা থাকবে? খুবই ভালো অনুভূতি, খুবই ভালো। আর প্রত্যেক বছর আসি, আর এই মকর সংক্রান্তির পূর্ণ এতে স্নান করাটা এটা একটা আলাদা অনুভূতি, খুবই ভালো লাগছে। আর এখন স্নান করি, আর সকলকে শুভেচ্ছা জানাই মকর সংক্রান্তি। সবাই খুব ভালো থাকুন, সকলকে প্রণাম, শ্রদ্ধা, অনেক ভালোবাসা। এই পূর্ণ স্নানের মধ্যে পাওয়া গেল
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, শোভনদেব চট্টোপাধ্যায়কে। এখানে লাখো লাখো মানুষ এখানে বিভিন্ন রাজ্য থেকে আসে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ বাংলা সহ অন্যান্য রাজ্য থেকে লাখো লাখো মানুষ আসে। এবার তো প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ এসেছে এই গঙ্গা পূর্ণ স্নান করার জন্য। গঙ্গা আমাদের কাছে পবিত্র, এই গঙ্গাকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ লাভ করেছে। তাই গঙ্গা পবিত্র, গঙ্গায় স্নান করে আমাদের অনুভূতিটা সবসময় কাজও করতে আসি, একই সঙ্গে রথ দেখা কলা বেচা দুটোই হয়, দায়িত্ব পালনও হয়, আবার মহাস্নানও হয়। এবছর মানুষের ভিড় কি রেকর্ড ছাড়াবে? সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যাবে। আমি 3টে কুম্ভ করেছি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষে কোনো মেলায় হয় না। এত সায়েন্টিফিক বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার এ ভারতবর্ষে কোথাও হয় না। বড় বর্ণময় আমাদের রাজ্যের এক একটা প্রান্ত। এক প্রান্তে যখন এরকমভাবে পুণ্যস্নান চলছে, আর এক প্রান্তে বর্ধমানে আজকের এই দিনটা ঘুড়ি ওড়ানোর দিন। ওই দেখুন, ঘুড়ির উৎসব হয়, ঘুড়ি ওড়ানো সপরিবারে। আর তার পাশে তেলে ভাজাও হবে, একরকম ছোটখাটো মেলা বসে যায়। আজকে ঘুড়ি মেলা আমাদের বর্ধমানের ঐতিহ্যটা আমরা এই পৌষ সংক্রান্তির দিন খুব ভালোভাবে আনন্দ করি সবাই মিলে, এবং রোদের মধ্যে বেগনি মুড়ি, তারপর আরও চপ টপ অনেক কিছু ভাজা হয়েছিল, খাওয়া হলো, চা কফি তো থাকেই। তারপর এরকম ভোকাট্টা করতে করতে সবাই হই হুল্লোড়, খুব ভালো লাগে। এই ঘুড়ি মেলার দিন একটা পিকনিক করা আলাদাই মজা। সবাই মিলে একজোট হয়ে আমরা ঘুড়ি বানাই। আমরা মানে লেডিসরা অ্যাকচুয়ালি ভালো মতো ঘুড়ি ওড়াতে পারি না, তাও যে একসঙ্গে আনন্দ করি, এখানে পিকনিক করি, হই হল্লোড় করি সবাই মিলে, এই একসঙ্গে খাওয়া দাওয়া, এই দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। এই মেলার কথা মনে পড়লো, আলুর দমের মেলা হুগলির জাঙ্গিপুরে। আলুর দম অর্থাৎ নতুন আলু, সেই আলু দিয়ে আলুর দম। মেলায় সবাই আলুর দম নিয়ে আসেন। আলুর দম রেডি হচ্ছে স্যার, স্যার এখানে রেডি হচ্ছে স্যার। ওদিকে আবার রাঢ়বঙ্গের মন খারাপ আজ, কারণ টুসু ভাসান হলো আজ। 1 মাস ধরে ঘরের মেয়ে ঘরে ছিলেন, কিন্তু মন খারাপের মধ্যেও আনন্দ আছে। তার কারণ আজ আবার বুলবুলির লড়াই হয়তো। দেখুন, জঙ্গলমহলের উড়িষ্যা সীমান্ত গোপীবল্লভপুর রাধা গোবিন্দ মন্দিরের সামনে বুলবুলির লড়াই। প্রথা মেনে 2 পাড়ার মধ্যে জমজমাট লড়াই হয়।